ঘন ঘন প্রধানমন্ত্রীর কলকাতায় আসা, সর্বোপরি বলতে গেলে পশ্চিমবঙ্গে আসা, আমরা দেখলাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবার লোকসভায় তিনি প্রচার করলেন, ডেলি প্যাসেঞ্জারই আপনারা যেটাকে বলে থাকেন। বাংলা থেকে কি বিশেষ একটা আশা রাখছে নরেন্দ্র মোদী, কি মনে করছেন? অবশ্য নরেন্দ্র মোদীও বলছেন যে এবার বাংলা থেকে সব থেকে ভালো ফল করবে বিজেপি। হ্যাঁ, এই যাবৎ বোধহয় এভাবে দেখা যায়নি যে একটা দেশের প্রধানমন্ত্রী একটা রাজ্যে এতবার করে একটা নির্বাচনী প্রচারে আসছেন। এটা সত্যি হয়তো অনেক বেশি আশা আছে ওনার, তবে আমার মনে হয় আশা ভঙ্গ হবে বলেই উনি বারবার আসছেন এবং বোঝবার চেষ্টা করছেন। যতই আসুন, যতবারই আসুন, এবারে ওনার নিজের আশাই সামগ্রিকভাবে লোকসভায় ভারতবর্ষের কেন্দ্রে ওনার আশাভঙ্গ এমনিতেই হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আর বেশি আশা করে লাভ নেই। বারবার আসবেন, হয়তো আরও বেশি আসতে পারেন না, আর তো সময়ও নেই, আর আসবেন কী করে। তো এর আগেও দেখা গেছে অমিত শাহ, নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বারবার এসছেন, কিন্তু খুব বেশি তো লাভ হয়নি। এর আগেও তো ওরা বিধানসভা দখল করবে, বিধানসভায় প্রায় চলে এসছে, এরকম একটা প্রচার তুলেছিলেন এবং ঝড় তুলেছিলেন প্রচারে, কিন্তু তেমন কোনো কাজ হয়নি। 77-78 বোধহয় আটকে গেছিলেন এবং তারপর ওদের মধ্যে এদিক ওদিক করে, আর এখন কত সংখ্যা আমি খুব একটা জানিও না, জানবার খুব একটা আগ্রহও নেই। আমার মনে হয় একটা দুরাশা, আশা নয়, আশা ভঙ্গ হবে। বলছেন বিজেপি বেশি সিট পাবে না বাংলা থেকে, কিন্তু যদি বিজেপি বেশি না পায় তাহলে কে পাবে? তৃণমূল। তারা চেষ্টা করেছিলেন বিজেপি এবং তৃণমূল দুজনে আসন ভাগাভাগি করে নেবে, কিন্তু এর মাঝখানে আরেকটি ঘটনা ঘটে গেছে গোটা পশ্চিমবঙ্গে তলায় তলায়, এবং এখন সেটা প্রকাশ্যে দেখতেই পাচ্ছে মানুষ, যে বাম শক্তি এবং তার সঙ্গে কংগ্রেসদের সমর্থনটা আমাদের জুগিয়েছেন এবং তার সঙ্গে যে একটা ঐক্য হয়েছে সামগ্রিকভাবে, সেই ঐক্যটা বেশ মজবুত ঐক্য হয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই। দু একটা ক্ষেত্রে এদিক ওদিকে একটু ব্যতিক্রম হয়তো আছে, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় যে জোটটা হয়, সেই স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু এই রাজনৈতিক সমঝোতা, ভোটের সমঝোতা, এটা হয়েছে এবং তারা প্রবল বেগে উঠে আসছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। 4 জুন সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ দেখতে পাবেন যে শুধুমাত্র বিজেপি, শুধুমাত্র তৃণমূল নয়, পশ্চিমবঙ্গের আরেকটি শক্তির নাম কিন্তু বাম এবং বাম সমর্থিত কংগ্রেস যারা আছেন। আচ্ছা, বাম কংগ্রেস জোটকে নিয়ে আপনাকে অনেক আত্মবিশ্বাসী শোনাচ্ছে, তো কি মনে হচ্ছে কটা সিট পেতে পারে এই বাম কংগ্রেস জোট? সেটা তো সেফোলজিস্টদের কাজ, আমার তো কাজ নয়। তবে আমার প্রত্যাশা থেকে আমি নিশ্চিত বলছি, নিশ্চিতভাবে বেশ জোর দিয়েই বলছি, প্রত্যয় নিয়েই বলছি যে অনেক ভালো ফল করবে বাম এবং কংগ্রেসের এই সমঝোতা বা জোট বা নির্বাচনী ঐক্য। আপনারা যে অভিধায়কে বিভূষিত করুন না কেন, অনেকে ব্যঙ্গ করেন ইত্যাদিভাবে, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে যে একটা সামগ্রিক ঐক্য হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে, তাতে কিন্তু বাম ঐক্য, কংগ্রেস সমর্থন এবং পারস্পরিক যে সমঝোতা, তার ভিত্তিতে প্রবলভাবে গোটা পশ্চিমবঙ্গে এর একটা প্রভাব পড়বে এবং আপনি মিলিয়ে নেবেন, লক্ষ্য করবেন নিশ্চয়ই 4 জুন তারা অত্যন্ত আশাপ্রদ একটা ফল করবে, এইটুকু বলতে পারি। রাজনৈতিক মহলে কিন্তু একটা গুঞ্জন যে অনেক জায়গায়, অনেক ক্ষেত্রেই বামেরা একটু ভোট কেটে কোনো না কোনো দলকে সাহায্য করে দেবে, হয় বিজেপি নয় তৃণমূল। বামেরা ভোট কাটবে কী করে? বামেরা তো একে 0-0-0 বলেই চেয়ে যাচ্ছিলো সবাই, বামেদের কোনো ভোট নেই, এটাই তো নাকি বলছিল। তো এবার হঠাৎ করে এই চিৎকার কেন? তার মানে তারা বুঝতে পেরেছেন কোথাও একটা গোলমাল হয়ে গেছে তাদের চালচলনে, তাদের কাজে, তাদের ভাবনায়, তাদের নির্দেশিকায়। এ যাবৎকাল যে ইলেকশনগুলো করেছেন তারা যেভাবে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, তারা তো পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেই বিধানসভায় আছেন। তাহলে 14 সালের পর থেকে এত মারামারি কেন, এত কাটাকাটি কেন, এত রক্তপাত কেন? তারা তো এমনিতে নির্বিবাদেই ইলেকশন জিতে যেতে পারতেন, কিন্তু হচ্ছে না। তো তারা তো এমন একটা রাস্তা বেছে নিলেন গোটা পশ্চিমবঙ্গে যাতে বিরোধী কণ্ঠস্বর থাকবে না, যেটা মোদি গোটা ভারতবর্ষের ক্ষেত্রে প্রয়াস চালিয়েছেন এ যাবৎ,
সেটা পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূল সরকারও একই প্রয়াস চালিয়েছেন, দুজনের মধ্যে কোনো প্রভেদ নেই। এবং তার মধ্য থেকে আমি বারবার বলছি, এই যে বাম শক্তির আরেকটা পুনর্জাগরণ ঘটছে, সেটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আজকের ইলেকশনে কিন্তু বিবেচিত হচ্ছে। সেটা মানুষের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে, নানান জায়গায় যাচ্ছি সেখানে বোঝা যাচ্ছে, প্রার্থীদের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে। এবং সামগ্রিকভাবে যে চিত্র, একটা মানুষের মধ্যে তো একটা পারসেপশন ঢুকে গেছে, বোঝা যাচ্ছে যে একটা দুর্নীতিগ্রস্ত এখানকার সরকার এবং আরেকটি ফাসিস্ট সরকার। আমি বলতে দ্বিধা করি না যে ফাসিস্ট সুলভ আচরণ যে সরকার, সেই মনোভাব নিয়ে চলছে। সেটা আমাদের যারা অভিভাবক সমূহ আছেন, আমরা শিক্ষক সমূহ যারা আছেন, তারাও আমাদেরকে বারবার বলেছেন যে একটা ফাসিস্ট টেন্ডেন্সি কিন্তু আমাদের দেশে চলে এসছে। তার বিরুদ্ধে এবার কিন্তু ভোট। ক্রমাগত দুর্নীতি, একেবারে মজ্জাগত দুর্নীতিতে আকণ্ঠ ডুবে গেছেন এমন একটি রাজনৈতিক দল, আর আরেকটি রাজনৈতিক দল যারা একেবারে ফাসিস্ট সুলভ চেহারা নিয়ে গোটা ভারতবর্ষকে পরিচালনা করবার চেষ্টা করছেন। এই দুইয়ের বিরুদ্ধে কিন্তু ভোট, অর্থাৎ একটি স্বচ্ছ স্বাধীনভাবে মানুষের চলাফেরার অধিকার, একটি দুর্নীতিমুক্ত প্রশাসন, ভয় ভীতিমুক্ত একটি দেশ যেখানে মানুষ মানুষের কথা বলতে পারবে, সোচ্চারে বলতে পারবে, সেই রকম একটা দেশ তো মানুষ আকাঙ্ক্ষা করে। বিমলবাবু, একটা বিষয়, এতদিন সিপিএমকে নিয়ে একটা বেশ সমালোচনা হতো এবং একটা শব্দ খুব প্রচলিত ছিল যে বৃদ্ধতন্ত্র চলে এখানে। এবারের নির্বাচনে আমরা দেখতে পেলাম প্রচুর ইয়াং ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, তো কোথাও গিয়ে কি সেই বৃদ্ধতন্ত্র সেটা কি ভাঙা হলো? না না, এগুলো যারা বলেন না, তারা নির্বোধের উক্তি করেন আমার মনে হয়, অথবা চালিয়াতি করেন। আচ্ছা, আমার যখন 1977 সাল, আমার বয়স তখন যথেষ্ট, আমি তখন এমএতে পড়ি, তো যথেষ্ট বয়স হয়েছে তখন আমার। তো সেই সময়ে বুদ্ধদার বয়স কত ছিল আমি প্রশ্ন যদি করি, আমি যদি বলি সুভাষ চক্রবর্তীর বয়স কত ছিল, শ্যামল চক্রবর্তীর বয়স কত ছিল, তো এই যে বৃদ্ধতন্ত্র ইত্যাদি এইগুলো বলে লাভ নেই খুব একটা। তারা ইতিহাস জানেন না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে, আচ্ছা গৌতমদার বয়স কত ছিল, তারা তো মন্ত্রী হয়েছিলেন। এমনকি একটা সময়ের প্রভাস পাদিকার, তিনি সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন, তার বয়স কত ছিল। এবং তার পরবর্তীকালেও যদি এই বৃদ্ধতন্ত্র এইসব কথা বলে চেঁচান, যারা খুব উল্লসিত হন অনেক সময় চেঁচিয়ে, তাদের উদ্দেশ্যে জানাই শ্রমিক লাহিড়ী, তার বয়স কত ছিল, সাইফুদ্দিন চৌধুরী, তার বয়স কত ছিল। তারা তো লোকসভায় নির্বাচিত প্রতিনিধি হয়ে গেছেন। এমনকি সুজন চক্রবর্তীরই বা বয়স কত ছিল, এগুলোকে বিবেচনায় আনেন না। কিন্তু আসলে তারা ভুলিয়ে দিতে চান জনগণকে। তো একটা সময় তো মানুষের বয়স বাড়ে, তারা তো পার্টির মধ্যেই থাকেন এবং পার্টির মধ্যে থেকে তারা পরের প্রজন্মকে তৈরি করেন এবং আগামী দিনের জন্য তৈরি করেন, এবং এরাই কিন্তু আগামী দিনের ফসল। শতরূপের বয়স কত, কিন্তু শতরূপ তো নির্বাচনে লড়েছেন অনেক কম বয়সে, সেইটা তো বোঝা উচিত। তা সেই সময় যারা বৃদ্ধ বলে যাদেরকে বলা হয়, একটু মনে করে দেখবেন তো যে সারা পশ্চিমবঙ্গে সিপিআইএম তথা বামফ্রন্টের যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের বয়স কত ছিল একটু মনে করে দেখবেন। দীনেশ মজুমদার 1980 সালে মারা গেছেন, তখনই তার বয়স ছিল 46 বছর বয়স মাত্র। কিন্তু তার বহু আগে উনি ডিওয়াইএফের অন্যতম প্রতিষ্ঠাতা। এইটা ভুলে গেলে চলবে না। যারা এগুলো ভাবেন, যেগুলো মনে করেন, আমার মনে হয় খানিকটা নির্বুদ্ধিতার পরিচয় দেন, আর খানিকটা উল্লাস করবার চেষ্টা করেন বিরোধীদের নিয়ে। বিশেষ করে যেহেতু সিপিআইএম বিধানসভায় শূন্য, খানিকটা হাসি ঠাট্টা করবার চেষ্টা করেন। কিন্তু এইটা ভেবে লাভ নেই না। এমনকি তৃণমূলের এবার যারা লোকসভায় দাঁড়িয়েছেন, তাদের সবার বয়স কিন্তু অনেক নয়। দেবাংশু কিন্তু খুব যে অনেক বয়সের ছেলে তা তো নয়। তা সেখানেও তো দাঁড়িয়ে সায়নীর বয়স বা কত, এটা বোঝা উচিত যে সব দলেরই এইরকম থাকে মিক্সচার অফ দ্য এক্সপিরিয়েন্সড উইথ উইজডম এবং
তারুণ্যের একটা সংমিশ্রণ সবসময়ই থাকে। এই যে আমি থিয়েটার করি, আমার দলে কি সবই কি আমার বয়সী? তা তো নয়, আমার থেকে অনেক কম বয়সী আছে এবং আমার চেয়ে বেশি বয়সীও আছে। এবং যিনি বেশি বয়সী আছেন তার যে অভিজ্ঞতা সেটা তো আমার নেই। তিনি আমাকে অভিজ্ঞতা দেন, আমি তার থেকে অভিজ্ঞতা গ্রহণ করি, সমৃদ্ধ হই। আবার আমার থেকে যারা ছোট বয়সে তারা অভিজ্ঞতা গ্রহণ করবেন বা করেন, তারা সমৃদ্ধ হন, আগামী দিনে তারা পরিচালনা করবেন কাজ, থিয়েটারের কাজ, শিল্পের কাজ। তেমনি এটা একটা প্রবহমান ধারা। কি মনে হয় সিপিএম কি মানে এখন তরুণ তুর্কিতেই বেশি ভরসা রাখছে? আমরা যদি দেখি কয়েকটা সিটের দিকে যদি নজর রাখি তাহলেই বোঝা যায় সেখানে তমলুক হোক বা এইদিকে যাদবপুর, ডায়মন্ড হারবারের মতো এত গুরুত্বপূর্ণ সিট, বা এইদিকে শ্রীরামপুর, পাল্টা দিকে দেখছি আমরা বেশ অভিজ্ঞ প্রবীণ নেতৃত্ব যার প্রার্থী হয়েছে। আমরা যদি দীপশিতার অপোজিটে যদি দেখি, বা সায়ন ব্যানার্জি তমলুকের অপোজিটের প্রার্থী যদি দেখি, অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, তার এগেনস্টে সায়ন ব্যানার্জি প্রার্থী, তো তার জায়গায় সেখানে দেখা যাচ্ছে একদম তরুণদের প্রার্থী করেছে। সিপিএম কি তরুণদের প্রতি বেশি করে ভরসা রাখছে? আগেও ভরসা ছিল, এখনও ভরসা আছে, নতুন কিছু নয়। তারুণ্যের ওপর জোর, এটা নতুন কিছু নয়। প্রমোদ দাশগুপ্তের সময়ে প্রমোদ দাশগুপ্ত যে সমস্ত কম বয়সী ছেলেদের রাজনীতির পাঠ দিতেন তাদের বয়স যথেষ্ট কম ছিল, এবং আমি যাদের নাম বললাম এরা তাদের মধ্যেই পড়েন। সেই সময় থেকে তারা তৈরি হয়েছেন এবং তারা পরবর্তীকালে একই সঙ্গে তারা পার্টির কাজ করেছেন, তারা নির্বাচনের কাজ করেছেন, তারা সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন এবং তারা ধীরে ধীরে পরিপক্ক হয়েছেন, তারা প্রবীণ হয়েছেন এবং এখন নবীনদের হাতে তাদের কাজ তুলে দিচ্ছেন। নির্বাচনে সবসময় বিমানবাবু প্রতিদ্বন্দ্বিতা করবেন বা সূর্যবাবু প্রতিদ্বন্দ্বিতা করবেন এটা ধরে নিচ্ছেন না কেন? বিমানবাবু তো জীবনে কোনোদিনও প্রতিদ্বন্দ্বিতা করেনি, নির্বাচনে দাঁড়া নেয়নি, তাই না? তা এইরকম মানুষ তো সিপিআইএমেই আছে। শুধুমাত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য সিপিআইএমের জন্ম হয়নি। রাজনীতি করা মানেই যে প্রার্থী হবে, কোথাও হতে হবে বা জিততে হবে, এরকম কোনো মানে নেই। নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। পার্টি যাকে মনে করবেন যে হ্যাঁ, এরকমও দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে যে প্রার্থী না হওয়ার কারণে অন্য দলে চলে গেছে, দল ছেড়ে দিয়েছে। প্রার্থী না হওয়ার কারণে সিপিআইএম থেকে অন্য দলে চলে গেছে না, আমি অন্য দলের ক্ষেত্রে বলেছি। ওই তারা তো দমটম নিতে পারছেন না। তা সেইটাই তো আমার তো বক্তব্য এইখানেই, যে কেন এই দলকে ভোট দেবেন মানুষ? যেই দলের একজন প্রার্থী সেই দলে থাকবেন কি না তারও কোনো নিশ্চয়তা নেই। তা মানুষ কোন বিশ্বাসে তাকে ভোট দেবেন, কোন নৈতিকতার ওপর ভিত্তি করে তাকে ভোট দেবেন, কোন আদর্শে ভিত্তি করে তারা ভোট দেবেন? যদিও আমাদের এখানে বর্ণনগরে যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনে তাপস রায় ছিলেন, তিনি অবশ্য পদত্যাগ করে অন্য দলে জয়েন করেছেন। তা হঠাৎ তার মনে হয়েছে অনেকদিন বাদে যে তিনি আর এখানে মিসফিট। তিনি কিন্তু এখানে 3 বারের বিধায়ক, এটা মাথায় রাখতে হবে। তা তিনি চলে গেলেন বিজেপিতে। শুভেন্দুবাবু ছিলেন তৃণমূলের অন্যতম শক্তিশালী একজন নেতা, তিনি চলে গেলেন বিজেপিতে। সিপিআইএমের থেকে যে যায়নি আমি তা বলবো না, হ্যাঁ গেছেন, খগেন মুর্মু তো গেছেন, বা তারও আগে আমাদের ভাঙড় থেকে যিনি নির্বাচিত ছিলেন, চাষার বেটা বলে নিজেকে খুব গর্ববোধ করতেন, তিনিও গেছেন। তারা গেছেন পার্টি থেকে বিতাড়িত হয়ে, এটা মাথায় রাখতে হবে। হঠাৎ করে সিপিএম থেকে চলে গিয়ে আর অন্য দলে কিন্তু গিয়ে জয়েন করেননি, পার্টি থেকে বিতাড়িত হয়ে আর পার্টিতে ফিরে আসার সম্ভাবনা নেই যারা, তারাই কিন্তু অন্য দলে গেছেন। আর তৃণমূল এবং বিজেপি থেকে নিয়মিত যাতায়াত চলছে। আপনি কৃষ্ণ কল্যাণীকে কী বলবেন, আপনি মুকুটমণিকে কি বলবেন? তারা কোন দলে আছেন এখন? বিধানসভার স্পিকার মহোদয় কি বলতে পারবেন যে এখন কে কোন দলে আছেন? আমার তো মনে হয় যে এবার যদি বিজেপির ফল আরও খারাপ হয়, এই বিজেপি পুরোটা না আবার তৃণমূলে চলে যায়। কেননা দুটো দলের মধ্যে আমি কোনো বেসিক পার্থক্য দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। একটা দল রাজ্যে একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে চলছে, আর কেন্দ্রের একটা দল ফাসিস্ট মনোভাব নিয়ে চলছে, এবং তারা দুয়ে মিলেমিশে আছে। আমরা খালি চোখে দেখতে পাই না, একটু গভীরভাবে পর্যালোচনা করলে দেখতে পাওয়া যাবে তাদের প্রত্যেকের ক্রিয়াকলাপ
প্রত্যেকের মোডাস অপারেন্ডি একেবারেই কিন্তু স্বৈরাচারী এবং ফাসিস্ট সুলভ। তা না হলে সন্দেশখালির মতো ঘটনা দিনের পর দিন যেখানে ঘটে যায় সেখানে কিচ্ছু হয়নি, এমন কিছু হয়নি, খুব স্বাভাবিক, খুব সাধারণ বলে উড়িয়ে দিতে পারেন না। আবার সেইটাকে ক্যাশ করবার জন্য কেন্দ্র থেকে অনেক লোক এসে সন্দেশখালিতে ঢুকে পড়তে পারেন না। তারা সকলেই জানতেন সন্দেশখালিতে কি হচ্ছে। নিরাপদা সর্দারের বক্তব্যের পরেও যাদের টনক নড়ে না, তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনসাধারণের মধ্যে যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়েই প্রশ্নটা তৈরি হয়েছে। সেই কারণেই বললাম, বাম কংগ্রেস জোট বা ঐক্য বা সমঝোতা যাই বলুন না কেন, এই নির্বাচনে আপনারা বুঝতে পারবেন তাদের জোর কতটা বেড়েছে এবং মানুষ তাদের কিভাবে সমর্থন দিচ্ছেন। যে প্রসঙ্গটা আমি তুলছিলাম যে সিপিএমকে নিয়ে যে সমালোচনা, যে অভিযোগগুলো, বৃদ্ধতন্ত্রের কথা আমি বললাম, কোথাও গিয়ে সেই ট্যাবুটা ভাঙা। এবং আরেকটা বিষয় সমালোচনাও আমরা শুনেছি যে এখানে কোথাও গিয়ে একটা পুরুষ মানে তান্ত্রিকতা চলে, মহিলাদের সে অর্থে জায়গা দেওয়া হয়নি। সে জায়গায় আমরা দেখছি যে ক্যাপ্টেন মীনাক্ষী বলা হচ্ছে। আমরা দেখলাম ইনসাফ যাত্রাও সেখানে দেখলাম, মীনাক্ষী মুখার্জি তার নেতৃত্বে মানে তরুণরা এগিয়ে যাচ্ছে, বিভিন্ন কর্মসূচি হচ্ছে। কোথাও গিয়ে কি ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জির আন্ডারে কাজ করতে মানে সিপিএমের পুরুষ যে সমস্ত কর্মী সমর্থকরা আছে তারা দ্বিধাবোধ করবে বা করে, কি মনে হয়? না না, সিপিআইএম বিশ্বাস করেন যে সিপিএম এই পুরুষতান্ত্রিকতা এই ব্যাপারটা কখনো ছিল বা আছে? না না, সিপিআইএম রাজনৈতিক দলটি এইভাবে চলে না। যারা এটা মনে করেন তারা ভুল মনে করেন। তারা সিপিআইএমের কার্যপ্রণালী না না, এটা একেবারেই ভুল। মহিলাদের গুরুত্ব দেয় না সিপিআইএম। সুহাসিনী আলীকে গুরুত্ব দেয়নি সিপিআইএম, বৃন্দা কারাতকে গুরুত্ব পায় না সিপিআইএমে। এইসব বললে মানে এরা অতীত জানে না। বামপন্থী ইতিহাসে মহিলারা যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার অজস্র উদাহরণ দেওয়া যায়। তারা অতীতটা জানেন না, অথবা জেনে ইচ্ছে করে একটা ভুল তথ্য হাজির করিয়ে লোককে বিভ্রান্ত করতে চান। দেখো, মীনাক্ষী আমার স্নেহের পাত্র অনেকের মতোই। মীনাক্ষীর গুণাবলী সম্পর্কে আমি আলাদা করে এখানে বর্ণনা করতে চাই না বা ব্যাখ্যা করতেও চাই না। এক এক সময় এক একজন মানুষ তার নিজস্ব দক্ষতা দিয়ে এমন সমস্ত কাণ্ড ঘটিয়ে ফেলেন, তখন মানুষ তাকে অনেক বেশি করে গ্রহণ করেন। কিন্তু মীনাক্ষী একজন সিপিআইএমের যুব সংগঠনের সর্বভারতীয় নেত্রী, এটা মাথায় রাখতে হবে। তিনি কিন্তু আলাদা ব্যক্তি হিসেবে গ্রহণ করেননি মানুষ তাকে। ব্যক্তি হিসেবে তিনি তার প্রাণপাত পরিশ্রম করেছেন, এটা সত্য। তার পেছনে কি ছিল? একটা নীতি, একটা আদর্শ, একটা মূল্যবোধ, যেটা থেকে রসদ তিনি সংগ্রহ করেছেন এবং তিনি লড়ে যাচ্ছেন। তাকে দেখে অনেক মহিলারা তার পেছনে আসছেন, এমনকি পুরুষরাও। এই যে মহিলা এবং পুরুষ এই ভেদাভেদ সিপিআইএমের নেই, থাকে না, থাকতে পারে না, কোনো কমিউনিস্ট পার্টিতে হয় না। এবং সংখ্যায় হয়তো এটা বলতে পারা যাবে যে সংখ্যায় হয়তো বেশি নেই। প্রচারে আমরা তো মহিলা মুখ মীনাক্ষীর মতো অনেক দেখতে পাচ্ছি না। এইভাবে তো হয় না। হঠাৎ করে মীনাক্ষীর মতো 20-25টা মীনাক্ষী নামে তৈরি হয়ে গেলে হয় না। ওটাও একটা ধারাবাহিক প্রক্রিয়া। তবে এইটা বলতে পারি, গোটা গ্রাম বাংলায় কিন্তু মীনাক্ষীর মতো লড়াকু নেত্রীরা তৈরি হচ্ছেন। এটা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি। সমগ্র পশ্চিমবঙ্গ থেকে আগামী দিনে মীনাক্ষীর মতো, দীপশিতার মতো লড়াকু নেত্রীরা তৈরি হচ্ছেন। হুগলি জেলা থেকে আমি জানি একজন লড়াকু এসএফআই নেত্রীকে, তিনি তৈরি হচ্ছেন। উত্তর 24 পরগনা থেকে জানি বেশ কয়েকজন লড়াকু নেত্রী মহিলা, তারা কিন্তু তৈরি হচ্ছেন। আমি নাম বলছি না, আমি জানি, যেহেতু আমি এদিক ওদিক যাই, একটু যোগাযোগ আছে, অভিনয়ের সূত্রেও যোগাযোগ আছে। এবং অনেক সময় কোনো কোনো অনুষ্ঠানে তারা আমাকে ডাকেন, তারা আমাকে সংস্কৃতির মানুষ হিসেবেই ডাকেন। তা আমি দায়িত্ব নিয়ে বলছি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া। আচ্ছা, সোনামণি টুডুর নাম কজন জানতো? কজন জানতো? এই এখন যারা বড় বড় কথা বলছেন, লেকচার দিচ্ছেন, অসভ্যর মতো কথাবার্তা মাঝে মাঝে বলেন, তারা সোনামণি টুডুর কথা কজন জানতেন বলুন তো?
ঝাড়গ্রাম থেকে তো এবার প্রার্থী। তো কে বলেছে সিপিআইএম তাদেরকে মান্যতা বেশি দেয় না? অনেক বেশি মান্যতা দেয়। সিপিআইএম এই মহিলাদের সম্মানের জন্য, মহিলাদের স্বাধিকারের জন্য, মহিলাদের ক্ষমতায়নের জন্য, মহিলাদের সুরক্ষার জন্য এবং সমাজে মহিলাদের সামগ্রিক অবদানের জন্য সবসময় মহিলাদের সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেন, সামগ্রিকভাবে চেষ্টা করেন। এই যে মহিলা সংরক্ষণ সম্পর্কে কাদের বেশি উদ্যোগ ছিল? সিপিআইএমের বামপন্থীদের বেশি উদ্যোগ ছিল। তা ভুল প্রচার করে আসলে কি হয়, এই যে শূন্য 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 বলতে বলতে লোকের মধ্যে একটা প্রচার করে দিয়েছে না যে এদের দ্বারা তো কিছু হবে না, সুতরাং এদের ভোট দিয়ে লাভ কী হবে। কিন্তু এরা জানেন না যে বামপন্থীরা অনেকটা ফিনিক্স পাখির মতো। তাদের আপনি বিধানসভায় ইলেকটোরাল পলিটিক্সে হয়তো শূন্য করে দিয়েছেন, কিন্তু রাস্তায়, গ্রামেগঞ্জে, মাঠে ময়দানে, মফস্বলে, লড়াইয়ের ময়দানে, আমি সামগ্রিকভাবে বলছি, এই লড়াইয়ের ময়দানে কিন্তু বামপন্থীরা ছিল, আছে। এবং আমি প্রত্যয় নিয়ে বলছি, এবারের নির্বাচনে আমি যা দেখেছি গোটা পশ্চিমবঙ্গে, তারা আগামী দিনে নির্ণায়ক হয়ে দাঁড়াবেন। গোটা ভারতবর্ষের ক্ষেত্রেও বলছি আমি। আপনি বিহারে যান, রাজস্থানে যান, বামপন্থীদের একটা প্রচণ্ড জোর আছে, আমরা জানি না। আমরা অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। বিহারে এবার মহাগঠবন্ধন হয়েছে, আপনি দেখতে পাবেন যে বিহারের নির্বাচনে কি হাল হয় বিজেপির। একটা বিষয় রাজনৈতিক মহলে আরও একটা কিন্তু বেশ আলোচনা হয় এটা নিয়ে, যে মমতা ব্যানার্জির মানে যোগ্য প্রতিযোগী মীনাক্ষী মুখার্জি, এই বিষয়ে আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন? মীনাক্ষী মুখার্জির প্রতিযোগী মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জির প্রতিযোগী মীনাক্ষী মুখার্জি, এই ধরনের অভিধায় আমি কখনোই কোনো মানুষকে ভূষিত করি না, করা উচিত নয়, সেটা এক ধরনের অসভ্যতা। মমতা ব্যানার্জি যে ধরনের রাজনীতি করেন আর মীনাক্ষী মুখার্জির রাজনীতির যে বোধ, আদর্শ, দীক্ষা এবং গভীরতা, সেটা দুটো পোল অ্যাপার্ট, কোনো তুলনা হয় না। একজন গোটা পশ্চিমবঙ্গে গত এই যে 11 থেকে আজকে 24 একটা ধ্বংসাত্মক রাজনীতির প্রতিভূ আমি বলবো, আর মীনাক্ষী মুখার্জি সমাজ গড়ার প্রতিভূ, স্বপ্ন দেখবার প্রতিভূ, স্বপ্ন দেখবার প্রতিনিধি। দুজনকে আপনি কোন দাঁড়িপাল্লায় মাপবেন বলুন তো? আমি তো কোথাও খুঁজে পাই না কোন কথা দিয়ে দুজনের। মীনাক্ষীর বোধ, মীনাক্ষীর ভাবনা, মীনাক্ষীর রাজনৈতিক চেতনা, মীনাক্ষীর লড়াই একেবারে ভিন্ন রাস্তার। হয়তো আপনারা বলতে পারেন যে আমার এই কথাতে আমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে খাটো করছি না, তিনিও লড়াই করেছেন, তিনি লড়াই করে এই জায়গায় এসছেন, একথা অনস্বীকার্য। কিন্তু এই যে লড়াইটা তিনি করেছেন তার মধ্যে ধ্বংসাত্মক লড়াই অনেক বেশি ছিল বলে আমার মনে হয়। এবং তিনি তার সহযোগী এমন এমন মানুষকে পেয়েছিলেন যে তারা তাকে এই জায়গায় নিয়ে যেতে উৎসাহিত করেছিল, এবং তারা এখন কিন্তু তার সঙ্গে একজনও নেই। যে কজন রাজনৈতিক দল নন্দীগ্রাম বা সিঙ্গুরের সময় ছিল তার সঙ্গে, তারা একজনও এখনও নেই কেন? তাদের কাছে প্রশ্ন করুন যে তারা কি মমতা ব্যানার্জির এই রাজনৈতিক আন্দোলনকে সমর্থন করেন। যদিও তার লড়াইকে আমি কিন্তু একেবারে খাটো করছি না, ছোট করছি না, তিনিও লড়াই করেই পশ্চিমবঙ্গের মসনদে বসেছেন এবং মানুষই তাদের ভোট দিয়েছেন। আচ্ছা বিমলবাবু, আমরা লোকসভা নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, কিন্তু অনতি দূরেই বিধানসভা নির্বাচন রয়েছে, 26শে বিধানসভা। কি মনে হচ্ছে এই লোকসভা নির্বাচনে কি কোথাও গিয়ে চাষ করার আগে জমিটা তৈরি করলো বামেরা? বিধানসভায় চাষ করার আগে লোকসভায় জমি তৈরি করে নিল। দেখুন, বামপন্থীদের কাজটা না শুধুমাত্র নির্বাচন নিয়ে নয়, বামপন্থীদের কাজটা ধারাবাহিক। তারা ধারাবাহিক বামপন্থার চর্চা করেন, লড়াই করেন, সংগ্রাম করেন, যে কথা আমি আগেও বললাম। নির্বাচন আরেকটা দিক বামপন্থী লড়াইয়ের। যেহেতু আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেখানে বিভিন্ন রাজ্যের নির্বাচন হয়, আমাদের এখানে 26শে নির্বাচন হবে। কিন্তু তার জন্য কি বামপন্থীরা লড়াই থেকে বিরত রয়েছেন? শুধুমাত্র ওই 26শে নির্বাচন হবে তার জন্য লড়াই চালাচ্ছেন তা নয়। লড়াইটা সামগ্রিক, লড়াইটা সমাজ বদলের। তাদের চোখে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন নিয়ে তারা সমাজ বদলের ডাক দেয়, নতুন ভারতবর্ষ গড়ার একটা শপথ নেয়, নতুন নতুন স্বপ্ন দেখে, নতুন নতুন আঙ্গিকে লড়াইটাকে নিয়ে যায়। এবং আগামী বিধানসভা নির্বাচনটাও নিশ্চয়ই তাদের
মতো করে তারা একটা আঙ্গিকে দেখবার চেষ্টা করছেন। সব রাজনৈতিক দলেই সেটা করে থাকেন এবং সেটাই কাম্য। কিন্তু যেটা আপনি বললেন সেটা হচ্ছে আগামী ২৬ বিধানসভাকে লক্ষ্য করে কি তৈরি হচ্ছে সব? অবশ্যই। রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তার পরিকাঠামো কি হবে ২৬-এর, কোন কোন জায়গায় তারা বেশি জোর দেবেন, কোন কোন দিকগুলোকে তারা বেশি নজর দেবেন, তারা তো অনেক আগে থেকেই তৈরি করবেন, করা উচিত। মানে আমি সিপিআইএমের কেউ নই, কিন্তু আমি তো যদি তাদের শুভানুধ্যায়ী হই, একজন সমর্থক হই, তাদের ভালো কাজকে আমি সমর্থন করি এবং তারই ফলে আমি নানান জায়গায় যাই তাদের সঙ্গে, আমি তো বলবো হ্যাঁ এখন থেকেই শুরু করা উচিত। এবং তারা যদি করে থাকেন, এটা আমি শুনেছি করছেন, তারা তো খুব ভালো কাজ করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। কেননা অনেকটা সময় তারা পাবেন এবং চারদিক থেকে একটা কঠিন বাঁধনে পার্টিটাকে শৃঙ্খলাবদ্ধ করতে পারবেন যেটুকু এদিক ওদিক আছে। এবং নির্বাচনটাকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হবে, সেটা সমস্ত ক্ষেত্রে, সমাজের সমস্ত ক্ষেত্রে, রাজনীতি শুধু নির্বাচন নয়, আমাদের দেশের অর্থনীতি কী হবে, আমাদের দেশের শিক্ষানীতি কী হবে, আমাদের সমাজনীতি কী হবে, গোটা সমাজের নীতি নৈতিকতার মানদণ্ড কী হওয়া উচিত, সব নিয়ে তো লড়াই। শুধুমাত্র তো একটা লোক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিসের জন্যে? বিধানসভায় গিয়ে বিধানসভায় মানুষের প্রতিনিধি হিসেবে কথা বলে, তো মানুষ কি চাইছে সেটা তো বুঝতে হবে। আমি তো বলবো গ্রামে গঞ্জে ছড়িয়ে যাক, বামপন্থী যারা কর্মী আছেন, সমর্থক আছেন, মাঠে ঘাটে তারা ছড়িয়ে যাক, গিয়ে মানুষের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে কথা বলুন, মিশুন। যেটা বারবার আমি পুরনো বামপন্থী যারা নেতা ছিলেন তারা বারবার বলেছেন, যদি বসুও বারবার বলতেন, বুদ্ধবাবুও বারবার বলতেন, মানুষের কাছে যাক, এই মুহূর্তে থেকে শুরু হোক, এই সম্পর্কগুলো আরও বেশি মাখামাখি হোক, মানুষ কি চাইছে জানতে ইচ্ছে করুক। বামপন্থী কর্মীদের যত বেশি যাবেন তত বেশি তারা বুঝতে পারবেন, তত বেশি ২৬-এর জন্য তাদের সুবিধা হবে। এবং আমার মনে হয় যে তারা এখন থেকে, আমি বিগত ৮-১০ বছর ধরে এদের কাজকর্ম দেখতে পাচ্ছি, ইনসাফ যাত্রার সময় আমি ছিলাম ওদের সঙ্গে, ইনফ্যাক্ট মীনাক্ষীর সঙ্গেই ছিলাম, অনেকটা সময় কাটিয়েছি, দেখেছি। তো আমার মনে হয় যে তারা নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন ভাবনায়, সময়ের চাহিদা অনুযায়ী, রাজনীতি তো এক জায়গায় থেমে থাকে না, এগিয়ে চলে, তার একটা গতি আছে, একটা ধারা আছে, একটা প্রবাহ আছে, সেই প্রবাহকে বিশ্লেষণ করতে হয়। বামপন্থীদের কাজ সেটা, প্রতি মুহূর্তে সেই বিশ্লেষণ নিয়ে এগোতে হয় এবং আগামী ২৬-এর জন্য সেই বিশ্লেষণটা এই মুহূর্তে থেকে করা খুব জরুরি বলে মনে হয়। তা আমার বিনীত নিবেদন, যারা পার্টির পরিচালনার মধ্যে আছেন, নির্বাচন পরিচালনা করবার মধ্যে আছেন, তারা যোগ্য প্রার্থী নির্বাচন করবেন, শিক্ষিত প্রার্থী নির্বাচন করবেন, এমন প্রার্থী নির্বাচন করবেন বিভিন্ন স্তর থেকে। সেই প্রার্থীদের মধ্যে যেমন সংস্কৃতি কর্মী থাকবে, সমাজকর্মী থাকবে, শিক্ষাবিদ থাকবে, শিক্ষা নিয়ে যারা ভাবনা চিন্তা করে তাদের মতো লোক থাকবে, এবং সমাজের এগিয়ে থাকা যারা মানুষ, চিকিৎসক, গবেষক, পরিবেশবিদ, এই সমগ্র সমাজের মধ্যে যারা জড়িয়ে আছেন এই মানুষগুলো, তাদেরকে নিয়ে ২৬-এর জন্য বোধহয় লড়াই করা খুব একটা উচিত কাজ হবে বলে আমার মনে হয়, এবং সেটা নিশ্চয়ই তারা করবেন। এবং আমার ধারণা, যেভাবে তারা এই লড়াইটা দিয়েছেন এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লড়াইটা কঠিন হলেও লড়াইটা লড়া যায়, রাস্তায় নামলে লড়া যায়। সে শিক্ষাটা কিন্তু এই মীনাক্ষী, দীপশিতা, সায়ন, সৃজন, এরা শতরূপরা আমাদেরকে শিখিয়ে গেছেন। আচ্ছা, অনেকে ধ্রুবজ্যোতির নাম তো কেউ বলে না, ধ্রুবজ্যোতি কিন্তু সে কুচবিহার থেকে এই অবধি এসছেন, কেন বলেন না? কেন, কী কারণে বলেন? আমার তো ধ্রুবজ্যোতিকে কারোর থেকে কম লাগেনি। এইরকম আলাদা করে নাম বলে কোনো লাভ নেই। আগামী ২৬-এর নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি বামফ্রন্ট ২৯২টা কেন্দ্রেই তাদের প্রতিনিধিকে দাঁড় করাতে পারেন, সেটাই অনেক বড় জয় হবে। তো বলছেন দাঁড় করানোর মতো প্রতিনিধি প্রস্তুত, মানে তৈরি? আমার তো মনে হয় প্রস্তুত,
আমার মনে হয় প্রস্তুত। দেখুন, গ্রাম বাংলায় এমন অনেক ছেলে মেয়ে আছেন, তারা কিন্তু সিপিআইএমের প্রতিনিধি হবার যোগ্য। এই মুহূর্তে হয়তো তারা সামনের সারিতে আসেননি, কিন্তু আমার ধারণা যেমন কলকাতাতে আছে, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কুচবিহার, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, দুটো মেদিনীপুরে আছেন, গোটা পশ্চিমবঙ্গে একটু ঘুরে দেখলে আমার মনে হয় গ্রামেগঞ্জে পাওয়া যাবে। ফুরিয়ে যায়নি মানুষের ভেতর, প্রতিবাদের স্ফুলিঙ্গটা শেষ হয়ে যায়নি। বামপন্থীদের মধ্যে এই লড়াইটা একবার ভেতর থেকে তৈরি হয়, তো একটু সময় নিচ্ছে হয়তো। কিন্তু আমার ধারণা ওই আগামী 26-এর নির্বাচনটা কিন্তু যেমন তরুণ, যেমন যুবক প্রতিনিধি থাকবেন, তেমনি অভিজ্ঞ প্রতিনিধি তো দরকার। এইটা মানুষ ভুলে যান যে অভিজ্ঞতা কিন্তু তারুণ্যকে প্রশ্রয় শুধু দেয় না, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং তাকেও অভিজ্ঞ হতে সাহায্য করে। আর উইজডম তো এমনি এমনি তৈরি হয় না, অনেক ইনফরমেশন, অনেক নলেজ আহরণ করতে 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 এবং লড়াই সংগ্রাম করতে করতে একজন বামপন্থী মানুষ তার প্রজ্ঞা তৈরি হয়। মানে বিমানবাবুর প্রজ্ঞা, কাকাবাবুর প্রজ্ঞা, জ্যোতিবাবুর প্রজ্ঞা, হরেকৃষ্ণ গঙ্গারের প্রজ্ঞা, প্রভাস রায়ের প্রজ্ঞা, প্রশান্ত সুরের প্রজ্ঞা একদিনে তৈরি হয়নি। দিনের পর দিন সমর মুখোপাধ্যায়ের প্রজ্ঞা একদিনে তৈরি হয়নি। এমনকি যারা এখন দিল্লিতে শুধুমাত্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেন না, সংগঠন দেখেন, তাদের প্রজ্ঞাও একদিনে তৈরি হয়নি। সীতারাম ইয়েচুরির প্রজ্ঞাও একদিনে তৈরি হয়নি। আজকে তিনি লিডারশিপে আছেন। এই যে এত যে সারা ভারতবর্ষের একটা ঘটনা ঘটে গেল, তার লিডারশিপে সীতারাম ইয়েচুরি, এটা মাথায় রাখতে হবে। তো সীতারাম ইয়েচুরির যে লব্ধ জ্ঞান 26-এর নির্বাচনে তিনি তো দেবেন সেটা তরুণদের, যুবক যারা প্রার্থী হবেন তাদের, এবং যারা অভিজ্ঞ প্রার্থী হবেন তারা এর সঙ্গে একসঙ্গে মিলেমিশে লড়াইটাকে আরও শক্তিশালী করবেন এবং আগামী দিনে একটা সুন্দর পশ্চিমবঙ্গ গড়ে তোলার চেষ্টা করবেন বলে আমার ধারণা।